বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 13, সবাই কাছাকাছি, লেকচার 3। ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ে টেলিফোন ও ফ্যাক্স রিলেটেড যে সমস্ত টপিকস রয়েছে, তথা টেলিফোন কিভাবে কাজ করে, ফ্যাক্স কিভাবে কাজ করে, এগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। রেডিও তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে আলহামদুলিল্লাহ রেডিও একটি আবিষ্কার ছিল, যে আবিষ্কারটি আসলে তথ্য প্রযুক্তিতে বিশাল একটি সাড়া ফেলে দিয়েছিল। যে রেডিও আমরা আজকে মোবাইল ফোনে ইউজ করি, সেই রেডিওটি দেখতে আগে অনেকটাই চিত্রের ছবির মতোই ছিল। তার মানে বোঝাই যাচ্ছে রেডিও একটি আলাদা ডিভাইস, কিন্তু আলহামদুলিল্লাহ বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আজকে সেটা আমাদের মোবাইল সেটের মধ্যে চলে এসেছে। রেডিও হচ্ছে এমন একটি যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে একটি তথ্যভিত্তিক অর্থাৎ শুধুমাত্র শব্দ শোনা যাবে এই ধরনের কিছু অনুষ্ঠান বা সংবাদ সেটা এক স্থান থেকে দূর দূরান্তে সম্প্রচার করা হয়ে থাকে। এই রেডিও আবিষ্কারের সাথে যাদের নাম উল্লেখযোগ্য তারা হচ্ছে ইতালির গুগলিয়েলমো এবং বাংলাদেশের স্যার জগদীশ চন্দ্র বসু। তাদের অবদান রেডিও আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আলোচনাযোগ্য। এই রেডিও আমাদের আগে অর্থাৎ আজ থেকে যদি আমরা ধরি 40 থেকে 50 বছর আগে দেখা যেত মানুষ আজকে যেমন কম্পিউটারের সামনে বসে বিভিন্ন বিনোদন বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপভোগ করে থাকে, ঠিক তৎকালীন সময়ে এই রেডিও ছিল চিত্ত বিনোদন বা বিনোদন এবং বিভিন্ন ধরনের সংবাদ বা নরমালি ভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত জানার একটি মাধ্যম। আমরা এখন ইনশাআল্লাহ দেখব হচ্ছে রেডিওর কার্যাবলী, রেডিও কিভাবে কাজ করে। আমরা প্রথমেই বলে এসেছিলাম যে রেডিও যে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার করে থাকে সেগুলো হচ্ছে মূলত তথ্য ভিত্তিক, অর্থাৎ শুধুমাত্র শব্দ শোনা যাবে এই ধরনের। এখন শব্দ শোনার জন্য বা শব্দ গ্রহণ করার জন্য আমরা দেখে এসেছি যে স্পিকার আমাদের সেই কাজটা করে থাকে, অর্থাৎ যে স্পিকারটি থাকে এই ধরনের একটা স্পিকার থাকে, এই স্পিকারের মধ্যে সাউন্ড এনার্জি যায় এবং এখান থেকে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে বের হয়, অর্থাৎ মানুষ কথা বলে এবং সেটা তার বেয়ে কি হিসেবে তড়িৎ তরঙ্গ বা তড়িৎ শক্তি হিসেবে রূপান্তরিত হয়। ঠিক রেডিওর ক্ষেত্রেও যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হয় ঠিক তখন মানুষ যে কথা বলে সেই কথাটা মাইক্রোফোনের মাধ্যমে তার বেয়ে সেটি তড়িৎ তরঙ্গে রূপান্তর লাভ করে। এরপর সেই তড়িৎ তরঙ্গটাকে মডুলেশন করা হয়ে থাকে। আমরা জানবো ইনশাআল্লাহ মডুলেশন জিনিসটা আসলে কি বা মডুলেশন কেন করা হয়। আমরা যে কথা বলি আমাদের এই কথা বলার যে তরঙ্গটি অর্থাৎ ওয়েভটি তার ফ্রিকোয়েন্সি কম। এই কম সম্পন্ন বা কম ফ্রিকোয়েন্সি সম্পন্ন তরঙ্গটিকে যদি আমরা অনেক দূর দূরান্তে পাঠাতে চাই তাহলে এটা পথিমধ্যেই ডিস্টোর্টেড অর্থাৎ ছিন্নভিন্ন অথবা তার সাথে কিছু নয়েজ যুক্ত হতে পারে, বা মোট কথা হচ্ছে তারা এক স্থান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার মতো তাদের সেই ফ্রিকোয়েন্সি নাই বললেই চলে, অর্থাৎ যেতে পারে না।
এটার জন্য আমাদের যে তড়িৎ তরঙ্গ অর্থাৎ যেটা আমরা মাইক্রোফোনের মাধ্যমে পেলাম, অর্থাৎ একজন কথা বলল, সেই কথা থেকে মাইক্রোফোনের মাধ্যমে যে তড়িৎ তরঙ্গটা আমরা পেলাম তাকে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের সাথে যোগ করতে হয়। এই উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গটিকে এখানে বলা হচ্ছে বাহক তরঙ্গ, আর তড়িৎ তরঙ্গটা হচ্ছে সেই তরঙ্গ যেটা হচ্ছে শব্দ থেকে উৎপন্ন। আমি একটু যদি একে দেখাই তাহলে নর্মালি ভাবে দেখা যাবে যে এটা হচ্ছে আমার সেই শব্দ থেকে তড়িৎ তরঙ্গ যেটা রূপান্তরিত হলো। আর বাহক তরঙ্গ যদি খেয়াল করি তাহলে বাহক তরঙ্গটা খুবই এভাবে হবে সেই বাহক তরঙ্গ। আমরা ছবির দিকে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছি এখান থেকে এটার উইথ কিন্তু অনেক, কিন্তু এখান থেকে এটার উইথ কিন্তু কম। তার মানে এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি কম, এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বেশি। করা হয় কি, এই দুইটা ওয়েভকে যুক্ত করা হয়, অর্থাৎ একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভকে যুক্ত করে এই ওয়েভটাকে এই ওয়েভের ওপর ওভারল্যাপড করে, অর্থাৎ সাইনটা অনেকটাই এমন হয়। এটা হচ্ছে আমার সেই তরঙ্গ যেটা হচ্ছে আমার শব্দ থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং এর মাঝখানে সেই আমার বাহক তরঙ্গটি থাকে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে মডুলেশন। এভাবে তারা পরবর্তীতে সেটাকে অ্যান্টেনার মাধ্যমে বাহিরে বা বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। আমরা এটা পরে আসছি। এখন মূলত মডুলেশন হচ্ছে যে তড়িৎ তরঙ্গটাকে বাহক তরঙ্গের সাথে যুক্তকরণ বা যোগকরণ, এবং এখানে যে আমরা ওয়েভটা পাচ্ছি এটাকে আমরা মডুলেটেড ওয়েভ বলছি। তার মানে হচ্ছে যোগ করার পর মোটামুটি তারা একটি বেতার তরঙ্গে রূপ লাভ করে। এরপরে এই তরঙ্গটাকে আমরা অ্যাম্প্লিফিকেশন করব, অর্থাৎ বিবর্ধিত করব, অর্থাৎ বড় করব। বড় এটার জন্য করব যাতে পথিমধ্যে তারা তাদের এনার্জি হারিয়ে না ফেলে, তারা যাতে ডিস্টোর্টেড বা বিলীন যাতে না হয়ে যায়, এবং যাতে করে মূল যে ওয়েভটা বা মূল যে তরঙ্গটা সেটা যাতে হারিয়ে না যায়। এটার জন্য ট্রানজিস্টর দ্বারা অর্থাৎ অ্যাম্প্লিফায়ার দ্বারা তাদেরকে বিবর্ধিত করতে হবে। এরপর বিবর্ধিত যখন হয়ে যায় তারপর অ্যান্টেনার সাহায্যে তাদেরকে আমরা বায়ুমণ্ডল অর্থাৎ শূন্যে ছেড়ে দিব। যে তরঙ্গটাকে আমরা ছাড়ছি সেই তরঙ্গটিকে দুটি তরঙ্গে ডিভাইডেশন হয়ে যায়, একটি হচ্ছে আকাশ তরঙ্গ আর একটি হচ্ছে ভূমি তরঙ্গ। এরপর আমার এখন যে মডুলেটেড ওয়েভটা ছিল সেটা কিন্তু অ্যান্টেনার মাধ্যমে এখন সে কিন্তু বায়ুমণ্ডলে ঘোরাফেরা করছে। এটা ছিল মোটামুটি আমার মডুলেটেড ওয়েভ যেটা আমি অ্যান্টেনার মাধ্যমে শূন্যে ছেড়ে দিলাম। এখন আমি একটি রেডিও নিয়ে বসে আছি। এই রেডিওটির উপরে একটি অ্যান্টেনা রয়েছে। এই অ্যান্টেনাটা কি করে যে এই ওয়েভটাকে ক্যাচ করে, অর্থাৎ নিজের দিকে ধাবিত করে। এখন এই রেডিওটা কিন্তু এখানে গ্রাহক যন্ত্র রূপে ব্যবহৃত হচ্ছে এবং এই তরঙ্গটা মোটামুটি একটা বেতার তরঙ্গ। এই বেতার তরঙ্গটাকে যখন এই রেডিও নিজের ভিতর গ্রহণ করলো, অর্থাৎ গ্রাহক যন্ত্র হিসেবে সে তার নিজের ভিতরে নিয়ে আসলো, তখন আনার পর প্রথম এই রেডিওটি বা গ্রাহক যন্ত্রটি যে কাজ করে সেটা হচ্ছে বেতার তরঙ্গ থেকে তাকে তড়িৎ তরঙ্গে রূপ লাভ করায়। তার জন্য তাকে যে কাজটি করতে হয় ডিমডুলেশন কাজটি করতে হয়। আমরা মডুলেশন দেখেছিলাম হচ্ছে কম ফ্রিকোয়েন্সি সম্পন্ন ওয়েভটিকে বেশি ফ্রিকোয়েন্সি সম্পন্ন ওয়েভের সাথে যুক্তকরণ। এখন ডিমডুলেশন ঠিক তার উল্টো, অর্থাৎ মডুলেটেড যে ওয়েভটা রয়েছে তার ভিতর থেকে উচ্চ ফ্রিকোয়েন্সি বা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গটাকে বের করে আমাদের আনতে হবে। এটি মূলত ডিমডুলেশন। যখন আমরা এখান থেকে ডিমডুলেটেড করে নিয়ে আসব তখন আমাদের সিগন্যালটা প্রাথমিক সিগন্যালের মতো হয়ে যাবে। আমরা প্রথমে যে সিগন্যালটা এঁকেছিলাম এই ধরনের একটা সিগন্যাল এঁকেছিলাম যখন সেটা আমি মাইক্রোফোন থেকে পেতাম।
তার মতো হয়ে যাবে। এরপর এই সিগন্যালটাকে বড় করতে হবে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করতে হবে। বিবর্ধিত করার পর লাউড স্পিকার বা স্পিকারের মাধ্যমে সেটা বাহিরে বেরিয়ে আসবে এবং এর কারণে আমরা তখন সেখান থেকে শুনতে পারবো। ডিমডুলেশন করার পর অ্যাম্পলিফায়ার এর সাহায্যে অ্যাম্পলিফিকেশন করাটা জরুরি, না হলে যে প্রবলেমটা হবে যে সিগন্যালটা তার যে এনার্জি রয়েছে সেই এনার্জি অর্থাৎ তার যে ওয়েভটি রয়েছে সেই ওয়েভ অনুযায়ী যদি আচার আচরণ করে উইথাউট অ্যাম্পলিফিকেশন, তাহলে কিন্তু আমরা ভালো মতো শুনতে পারবো না। এটার জন্য ডিমডুলেটেড ওয়েভটাকে অর্থাৎ ডিমডুলেশন করার পর আমরা যে ওয়েভটা পাবো তাকে অ্যাম্পলিফিকেশন অর্থাৎ বড় করাটা জরুরি, যাতে আমাদের বোধগম্য এবং আমাদের শুনতে ভালো লাগে। এর জন্য টেলিভিশন, আমরা এতক্ষণ রেডিও নিয়ে কথা বলেছিলাম। রেডিওতে শুধু আমরা শব্দ শুনতাম, ছবি দেখার কোনো প্রয়াস কিন্তু রেডিওতে ছিল না বা সুযোগও ছিল না। আলহামদুলিল্লাহ, কালের আবর্তনের সাথে সাথে এবং বিজ্ঞানের এবং প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে 1926 সালে লজি বেয়ার্ড নামক একজন বিজ্ঞানী, উনি রেডিওর যে কনসেপ্টটি রয়েছে অর্থাৎ শব্দকে শোনানো, তার সাথে সাথে উনি ছবি দেখানোটাকেও সংযোজন করেন এবং যে যন্ত্রটি উনি প্রপোজ করেন সেটি টেলিভিশন নামে পরিচিত। টেলিভিশন এবং রেডিওর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে টেলিভিশনে ছবি দেখা যায় কিন্তু রেডিওতে কোনো ছবি দেখা যায় না। টেলিভিশনের কার্যাবলী, টেলিভিশন কিভাবে কাজ করে সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। টেলিভিশন এবং রেডিওর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে টেলিভিশনের চিত্র দেখা যায় কিন্তু রেডিওতে চিত্র দেখা যায় না। তাহলে আমরা মূলত টেলিভিশনের কার্যাবলীকে দুইটা ভাগে ভাগ করছি, একটি হচ্ছে পিকচার এবং একটি হচ্ছে সাউন্ড। সাউন্ড এর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ সাউন্ড যেভাবে পৌঁছবে সেটা হচ্ছে রেডিও এর মতোই। সুতরাং শব্দ কিভাবে স্থানান্তরিত হবে, এক স্থান থেকে আরেক স্থানে যাবে, সেটা নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না। কারণ রেডিওর যে ক্যারেক্টারিস্টিক্স বা রেডিওর যে প্রসিডিউর, এই টেলিভিশনের ক্ষেত্রে শব্দ পাঠানোর ক্ষেত্রে প্রসিডিউরটা অনেকটাই সেম। আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ ছবি কিভাবে পাঠানো হয়, পিকচারটা কিভাবে পাস করা হয় সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটাকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। ক্যামেরা দুইটা শক্তিকে কিন্তু রিসিভ করছে, একটি হচ্ছে লাইট এনার্জি এবং একটি হচ্ছে সাউন্ড এনার্জি। আমরা সাউন্ড এনার্জি নিয়ে প্রথমেই বলেছি যেটা রেডিও এর প্রসিডিউরের মধ্যে, সুতরাং সাউন্ড এনার্জি নিয়ে কথা বলছি না। ক্যামেরা ফার্স্ট টাইম যখন লাইট এনার্জিটাকে একসেপ্ট করে বা রিসিভ করে তখন সেই লাইট এনার্জিটাকে কনভার্ট করে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে অর্থাৎ তড়িৎ শক্তিতে। আফটার তড়িৎ শক্তি করার পর বা তড়িৎ শক্তিতে রূপান্তর করার পর এটা যখন পাঠানো হয় অর্থাৎ মূলত দূরে কোথাও পাঠানো হয়, ঠিক রেডিওর মতো, যেমন রেডিওর তড়িৎ যে শক্তিটা ছিল সেই তড়িৎ শক্তিটাতে কিন্তু ফ্রিকোয়েন্সি কম ছিল, তার সাথে সেখানে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ যুক্ত করা হয়। ঠিক অনুরূপভাবে ক্যামেরা যে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে সেই তড়িৎ শক্তিটারও ফ্রিকোয়েন্সি কম থাকে। এটার জন্য তার সাথে কি করা হয়, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট সংকেত অ্যাড করে তাকে দূর দূরান্তে পাঠানোর যোগ্য করে তোলা হয় এবং এটাকে কিন্তু মূলত আমরা মডুলেশন বলে চিনে থাকি। আফটার মডুলেশন করার পর এটি অ্যান্টেনার সাহায্যে তাড়িৎ চৌম্বক বেতার তরঙ্গ অর্থাৎ যে মডুলেটেড করা হয় যে সিগন্যালটা, সেই সিগন্যালটা তাড়িৎ চৌম্বক বেতার তরঙ্গে পরিণত হয় এবং এর সাহায্যে অ্যান্টেনার মাধ্যমে সেটা প্রেরণ বা পাঠিয়ে দেওয়া হয়।
এরপর আমরা টেলিভিশনের উপরে অ্যান্টেনা দেখি, বা আগের দিনে দেখা যেত যে বাড়ির চালের উপরে এই ধরনের একটি বাঁশ দ্বারা থাকতো এবং এখানে অ্যান্টেনা, এভাবে অ্যান্টেনা থাকতো এবং এখান থেকে একটা তার এসে টিভির সাথে কানেক্টেড হতো। এর কিছু পরে দেখা গেল যে এই তার এবং এই অংশটুক বাদ যে টিভির মাথাতে অ্যান্টেনা চলে আসলো। এরপরে এই মাথার অ্যান্টেনাটাও এখনকার টেলিভিশনগুলিতে কিন্তু দেখা যায় না। এখনকার টেলিভিশনগুলোতে যে অ্যান্টেনা রয়েছে সেটা ইন্টারনালি ভাবে ভিতরেই কিন্তু বিল্ড আপ করা থাকে। তো যাই হোক, এই অ্যান্টেনা যেটি রয়েছে সেটাকে আমরা গ্রাহক অ্যান্টেনা বলে থাকি। তার মূল কারণ হচ্ছে শূন্যে বা বাতাসে বা বায়ুমণ্ডলে প্রেরক অ্যান্টেনা থেকে বা প্রেরক চ্যানেল থেকে, প্রেরক অংশ থেকে যে মডুলেটেড ওয়েভটা শূন্যে ছেড়ে দেওয়া হয়, সেই ওয়েভটা অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গটায় এই গ্রাহক অ্যান্টেনা গ্রহণ করে টিভির ভিতরে নিয়ে আসে। এরপর টেলিভিশন করে কি, এই তড়িৎ চুম্বক তরঙ্গটাকে রেকটিফায়ারের মাধ্যমে ডিমodulated করে। আমরা রেডিও পড়ার সময় দেখে এসেছিলাম ডিমodulated মানে কি, অর্থাৎ মডুলেটেড ওয়েভ থেকে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গটিকে আলাদা করে মূল তরঙ্গ যেটি রয়েছে সেটি পৃথকীকরণ, অর্থাৎ আসল যে সিগন্যালটি রয়েছে সেটাকে নিয়ে আসা। এরপরের কাজটি হচ্ছে যে এই তড়িৎ সংকেত এর মাধ্যমে ইলেকট্রন গানের সাহায্যে টিভির যে পর্দা বা স্ক্রিন রয়েছে এর ওপর এক ধরনের আলোর ছড়া বা প্রতিপ্রভা সৃষ্টি করে। আমরা পরে দেখব ইলেকট্রন গানটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা ইনশাআল্লাহ আমরা একটু পরে কথা বলবো। তাহলে মূল ফ্যাক্টটা হচ্ছে তড়িৎ সংকেত ইলেকট্রন গানের ওপর ইনপুট হিসেবে কাজ করে এবং এই ইনপুট ইলেকট্রন গান নিয়ে তার ইলেকট্রন গান থেকে টেলিভিশনের পর্দার ওপর সে বিম বা রশ্মি ছুঁড়ে, অর্থাৎ আলোক রশ্মি ছুঁড়ে। এর কারণে এই টিভির পর্দার ওপর উজ্জ্বল অনুজ্জ্বলতার সৃষ্টি হয় এবং যার কারণে আমরা ছবি দেখতে পাই। টেলিভিশনের পর্দার ওপর এভাবে 25টি স্থির চিত্র গঠনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দৃশ্যমান ছবি, অর্থাৎ কোনো প্রোগ্রামে দৃশ্যমান ছবিগুলি আমরা সরাসরি দেখতে পাই। ইলেকট্রন গান, আমরা ছবিতে একটি ইলেকট্রন গান দেখতে পাচ্ছি। এই ইলেকট্রন গানটি টেলিভিশন অর্থাৎ পিকচার টিউবের পিছনে থাকে। আমি যদি ধরে নেই এখানে আমার পিকচার টিউবটি রয়েছে, অর্থাৎ দর্শক এখানে বসে থাকবে, এখান থেকে সে ছবি দেখবে। এখানে এই অঞ্চলে ছবি হবে এবং আমি ধরে নিই এটা একজন দর্শক এইখানে ছবি দেখবে। পিকচার টিউবের ঠিক পিছনে এই ইলেকট্রন গানটি বসানো থাকে। এটি মূলত ইনপুট হিসেবে ভিডিও সংকেত অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি, যেটি তড়িৎ সংকেত হিসেবে আমরা পড়ে এসেছিলাম, ডিমodulation করার পর বের হয়, সেটা এই ইলেকট্রন বিম গ্রহণ করে। অ্যাকর্ডিং টু এই সংকেতের উপর নির্ভর করে এই ইলেকট্রন গান থেকে এক ধরনের রশ্মি বা বিম সেটা এই পর্দার উপর ছুঁড়ে আসে, অর্থাৎ পর্দার উপর এসে পড়ে। এই পর্দাটির উপরে কিন্তু রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া থাকে এবং রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়ার কারণে এই বিমগুলো এই পর্দার উপর যখন পড়ে তখন যেখানে অত্যুজ্জ্বল অর্থাৎ উজ্জ্বলতা সেখানে আমরা সাদা হোয়াইট কালার দেখতে পাই এবং যেখানে দেখা যায় হচ্ছে একদম উজ্জ্বল নয় অর্থাৎ অনুজ্জ্বল এই ধরনের অবস্থা ক্রিয়েট হয়, সেখানে আমরা ব্ল্যাক অর্থাৎ ডার্ক অবস্থা
দেখতে পাই। এভাবেই এই টেলিভিশনের স্ক্রিনের উপরে ইলেকট্রন বিম থেকে আগত ইলেকট্রন গান থেকে আগত ইলেকট্রন বিম যা ভিডিও সংকেতের উপর নির্ভরশীল তা এই পর্দার উপর পড়ে কোথাও অত্যুজ্জ্বল অর্থাৎ সাদা এবং কোথাও অনুজ্জ্বল অর্থাৎ কালো বা ডার্ক অবস্থার সৃষ্টি করার মাধ্যমে ছবি আমরা এই যে ছবিটি স্ক্রিনে ফুটে ওঠে সেটা আমরা দেখতে পাই। আমরা রঙিন টেলিভিশনের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে আমাদের সাদা কালো এবং রঙিনটি একটু ডিফারেন্স। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম সেগুলি কিন্তু মূলত সাদা কালো টেলিভিশন নিয়ে মূলত আমি কথা বলেছি। রঙিন টেলিভিশনে তিনটি পৃথক ইলেকট্রন গান থাকে। যে তিনটি পৃথক ইলেকট্রন গান থেকে তিনটি মৌলিক রং নিঃসরণ হয়, মৌলিক রঙের ইলেকট্রন বিম নিঃসরণ হয়। একটি হচ্ছে রেড লাল, একটি হচ্ছে গ্রিন সবুজ, আরেকটি হচ্ছে আসমানি অর্থাৎ অনেকটাই কি বলে এটাকে, আমি অ্যাকচুয়ালি ইংরেজি নামটা মনে আসতেছে না, আসমানি এ ধরে নিলাম। এই তিন ধরনের ইলেকট্রন বিম থেকে ইলেকট্রন গান থেকে এই তিন ধরনের ইলেকট্রন বিম নিঃসরণ হয়। এগুলোকে আমরা মূলত মৌলিক রং বলি। এই তিনটা রঙকে অন্য কোনো রঙে ভাগ করা যায় না। বাকি দুনিয়াতে আমরা যত ধরনের রং দেখি না কেন এই সমস্ত রঙেরই সংমিশ্রণ। তো রঙিন টেলিভিশনে যে এক্সট্রা তিনটি ইলেকট্রন গান তিনটি ডিফারেন্ট কালারের ব্যবহার করা হয়ে থাকে। ভিডিও সংকেতের উপর বেস করে তিনটি পৃথক ইলেকট্রন গান থেকে টেলিভিশনের পর্দার উপর তিনটি রশ্মি বা তিনটি রশ্মির সংমিশ্রণে যে রশ্মি তৈরি হয় অর্থাৎ যে ছবি বা রঙিন অবস্থার সৃষ্টি হয় তার মাধ্যমে আমরা রঙিন টেলিভিশনে রঙিন ছবিটি দেখতে পারি। আমি আবারও বলছি, ভিডিও সংকেতটা ইলেকট্রন গানে ইনপুট হিসেবে ঢুকে, তার উপর বেস করে রঙিন টেলিভিশনে তিনটা পৃথক ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বিম নিঃসরণ হয় এবং সেই ইলেকট্রন বিম তাদের পরিমাণ অনুযায়ী বিভিন্ন রাসায়নিক যে পর্দা থাকে, টেলিভিশনের পর্দা থাকে, এর উপর বিভিন্ন অনুপাতে পড়ে বিভিন্ন ধরনের রঙিন ছবি তৈরি করে থাকে। এভাবেই মূলত রঙিন টেলিভিশনে পিকচার অর্থাৎ ছবি তৈরি হয় যা আমরা মূলত দেখতে পারি। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.